লাউয়ের এই খোসাগুলো নিয়ে ভাবতেছিলাম এটা দিয়ে কি রেসিপি করা যায়। তখন মাথায় একটা আইডিয়া আসলো, তো আমিও চলে আসলাম এই খোসাগুলো দিয়ে একটা রেসিপি বানানোর জন্য। এগুলাকে আমি অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে একটা কড়াইয়ে দিয়ে দিলাম এগুলাকে, তারপর সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নিব। এর আগে কখনো আমি লাউয়ের খোসা খাইনি, জীবনে প্রথমবারের মতো ট্রাই করব। অনেক আপুদেরকেই দেখলাম যে লাউ খোসার ভর্তা করেছে চিংড়ি মাছ দিয়ে। আমার কাছে বর্তমানে চিংড়ি মাছ ছিল না, এই কারণে ভর্তাটাকে স্ক্রিপ্ট করলাম। আবার অনেকেই লাউয়ের খোসাটা ভাজি করেছে। আমার আসলে এই মুহূর্তে ভাজি খাইতে ইচ্ছা করতেছিল না, ভাবলাম অন্য কিছু করি। এই জন্য আরেকটা বলে আমি এখানে কিছুটা মসুরের ডালও ভিজাইয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার ভাপানো অনেকটাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু একটু পানি পানিও বের হচ্ছে। হ্যাঁ, পানি পানি বের হচ্ছে। এটাকে আরও সময় নিয়ে আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যাচ্ছে এবং ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ ধরে আমি এটাকে জাল করতেই থাকবো। যখন পানিটা শুকিয়ে আসবে এবং ভাজা ভাজা হবে, তখন মনে করবেন যে এটা হয়ে গেছে। একটু আমি অবশ্য টিপে টিপে দেখতেছিলাম। আর হ্যাঁ, এখানে আমি একটু সামান্য পরিমাণে জিরা গুঁড়াও দিয়েছিলাম ফ্লেভারের জন্য, কারণ জিরা গুঁড়া দেওয়ার কারণে যে লাউয়ের যে একটা আলাদা গন্ধ আছে, সেই গন্ধটা চলে যাবে আর কি। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসেছে। আমি এগুলাকে নামিয়ে নিলাম। তো সুন্দর করে একটা বাটিতে এগুলা নামিয়ে রাখতেছি আর কি। এই কড়াইটাতেই কিন্তু আমি আজকের পাকোড়াগুলো তৈরি করব, যার কারণে কড়াইটাকে সুন্দরভাবে পরিষ্কার করে একেবারে নামিয়ে নিয়েছি আমি। এরপর আমার কাজ হচ্ছে এগুলাকে সুন্দরভাবে ম্যারিনেট করা। আমি সেই মসুরের ডালটাকেও বেটে নিয়েছি, তারপর সেগুলোর মধ্যে দিয়ে দিলাম এখানে কুমড়োর খোসাগুলো। কুমড়োর খোসা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটু গুঁড়া মরিচ, সঙ্গে একটু জিরা গুঁড়া, আর দিব লবণ, হলুদ। সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নেব। তো খুব সুন্দরভাবে হাত দিয়ে নরম করে করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো আমার এই রান্নাঘরটা আগের রান্নাঘরের থেকে একটু আকারে ছোট, যার কারণে একটু রান্নাবান্না করতে আমি সমস্যায় মনে করি। আগের আমার রান্নাঘরটা অনেক বড় ছিল। তো সুন্দর করে আমি এগুলাকে ম্যারিনেট করে নিলাম। এই তো এখন গোল গোল করে একটা প্যানে আমি তেল দিয়ে সেখানে এগুলা ছেড়ে দিলাম। তো রাউন্ড রাউন্ড করে দিচ্ছি এখানে, আমি সবগুলাই দিব এইভাবে আর কি, দিয়ে সুন্দর করে এগুলাকে ভেজে নিব। তো তেলের পরিমাণ খুব একটা বেশি দেইনি আর কি, কারণ হচ্ছে আমার ইদানিং না ভুঁড়ি বাড়তিছে। আমি কিন্তু শুকনো মানুষ, আমার ওজন মাত্র 45 থেকে 46 কেজি আর কি, অথচ আমার ভুঁড়ি বাড়তিছে আর কি। ভাবা যায়, এটা কি মেনে নেওয়া যায়? এই জন্যে একটু তেল কম খাওয়ার চেষ্টা করতেছি, কারণ এখনই কি বয়স হয়েছে আমার ভুঁড়ি বাড়ার, বলেন দেখি। তো সুন্দর করে আমি এগুলোকে মচমচা করে ভেজে নিব আর কি, উল্টে পাল্টে নিচ্ছি যতক্ষণ না হচ্ছে। আর জালটা কিন্তু একটু আস্তেই দিচ্ছি, যাতে ভিতর থেকে খুব সুন্দর করে এই মসুরের ডাউলগুলো সিদ্ধ হয়। কারণ ভিতরে যদি সিদ্ধ না হয় তাহলে তো কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, তাই না? এই জন্যই আমি সময় নিয়ে সুন্দর করে এগুলোকে ভাজতেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে, একেবারে লাল লাল করে ফেলেছি আমি এগুলোকে ভেজে। তো আরও একটু কালো কালো হওয়ার পরে এগুলোকে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এগুলা। তো আমি তো কখনো ট্রাই করিনি, কেমন লাগবে জানি না খেতে। তারপরেও আজকে প্রথমবারের মতো বানিয়েছি। বানিয়ে আমি আমার বরমশাইকে বললাম কেমন হয়েছে, খেয়ে দেখো। তো সে সস দিয়ে খেয়ে বলতেছে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সকলকে।